আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুবাইয়ে জামিনে মুক্ত বেনজিরকে দেশে এনে বিচার করা হবে, শামা ওবায়েদ। সৌদি জোটে যোগ দিলেও ইরানের পাশে আছে বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলছে দুদক। সরকারের সমালোচনা গ্রহণযোগ্য, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অপরাধ, তথ্যমন্ত্রী। বিএনপি মজলুম ছিল, এখন জালিমে পরিণত হয়েছে। অভিযোগ জামায়াত আমিরের দেশ পরিচালনায় তারেক রহমানের ভুল পথে হাঁটছেন, মন্তব্য কর্নেল অলির। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান, আগস্টে নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ। বারবার ব্যর্থতার পরেও রাজধানী নদীগুলোকে ঘিরে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ। গাবতলী, টঙ্গী ও নারায়ণগঞ্জকে যুক্ত করার পরিকল্পনা। সফলতার আশাবাদ যোগাযোগ মন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি জোটে যোগ দেওয়া মানেই বাংলাদেশ ইরানের বিরুদ্ধে, বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হুমায়ুন কবির বলেন, কেবল হুতিদের প্রতিরোধের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এদিকে রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত আছে। দ্রুতই বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেন, সৌদি জোটে যোগ দেয়া মানেই বাংলাদেশের অবস্থান ইরানের বিরুদ্ধে, বিষয়টি এমন নয়। কেবল হুতিদের প্রতিরোধের জন্য এই জোটে যোগ দেবে বাংলাদেশ। এছাড়া জোটে অংশ নেয়ার পেছনে ধর্মীয় এবং গুরুত্বপূর্ণ কৌশলগত কারণও রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। Saudi Arabia is the custodian of two holy mosques, Makkah, Medina. তো এখানে we have a special relationship. Anytime Saudi Arabia মানে সিকিউরিটির ক্ষেত্রে কোনো সহযোগিতা সৌদি আরবিয়া চায়, এই স্ট্রং অ্যাটাচমেন্ট থেকে বাংলাদেশ from a moral, ethical point of view will always, as one of the largest Muslim countries in the world, will always respond in assistance to Saudi Arabia. আর মূলত এটা তো হুটিজ tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি। So this is not something to necessarily to strike out Iran. প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে তার বৈঠক প্রমাণ করে যে বাংলাদেশ বিশ্বমঞ্চে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জামিনে মুক্তির বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এই ভিজিবিলিটি, এই স্ট্রেংথ আমাদের ফরেন পলিসি আসতেছে ফ্রম দি পার্সোনাল ওয়েট অফ দি প্রাইম মিনিস্টার। চায়নার সাথে আমাদের যে সম্পর্ক, ইট ইজ এ ভেরি ইটস গন ইনটু নিউ হাইটস। এটা স্ট্র্যাটেজিক সম্পর্ক এবং ওখান থেকে অনেক ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে যেগুলো উইল ক্রিয়েট জবস। এদিকে রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বেনজিরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে, বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর সফল হয়েছে জানান শামা ওবায়েদ। সার্জিও গরের সফরটি অত্যন্ত সফল হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনের বিষয়ে দুদকের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জৈনুল আবেদিন শিবলি। বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এদিকে জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। গত 12 জুন দুবাইয়ে গ্রেফতার হন সাবেক আইজিপি
বেনজির আহমেদ। পরে 14 জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরই মধ্যে শর্ত সাপেক্ষে দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে দুদকের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। এ সময় তিনি দাবি করেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে দুদকের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি। এদিকে একই দিনে দুদকের সচিব হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সাইদুর রহমান খান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদে উঠে আসা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হবে। কোন কাজটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তাদের সাজেশন, বাস্তবতা, সরকারের ইচ্ছা বাস্তবায়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। এই হিসেবে আমরা আমাদের কর্মসূচি পরিচালনা করব। তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করতে পারে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। তরুণ উদ্ভাবকদের গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ের এত বড় সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। MISTর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। এ সময় সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিক্সের মতো নতুন রপ্তানি খাত গড়ে তুলে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সরকারের সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মুক্ত সাংবাদিকতার জন্য 1973 সালের আইনি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই অভ্যুত্থানেও একটি পক্ষের সাংবাদিকরা বিগত সরকারকে টিকিয়ে রাখার কৌশল নিয়েছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে। বিশেষ করে সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাতে এটা অবশ্যই করতে হবে। প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি। বিএনপি এক সময় মজলুম ছিল, কিন্তু এখন ফ্যাসিস্টে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি ফ্যাসিস্ট সরকারের মতোই দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় 11 দলের নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তারেক রহমানও একই ভুল করছেন। তার আশপাশের মানুষই তাকে বিভ্রান্ত করে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জান দিব জুলাই দিব না শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। সরকার পুরনো ফ্যাসিবাদী কায়দায় চলছে জানিয়ে 11 দলের নেতারা বলেন, জাতির আকাঙ্ক্ষা গলা টিপে হত্যা করলে ছাড় দেওয়া হবে না বিএনপিকে। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। আমরা চেয়েছি আমাদের কাঠামোর পরিবর্তন, যেই কাঠামোর মধ্য দিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হয়, সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন। চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে
পারবেন না। এ সময় জামায়াতের আমির বলেন, পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি। সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না, সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। এই বাংলাদেশ তো এটা দেখার জন্য এত রক্ত দেয়নি 24-এ। প্রশাসনে বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বর্তমান সরকার সংস্কারের পক্ষে নয়। যে ফাসলটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। গণভোটের রায় এদেশের মাটিতেই বাস্তবায়ন হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুলিশকে। এ সময় তিনি আরও জানান, আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহীর প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে পুলিশের ২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক সংস্থা। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে জনগণের আস্থা অর্জন করতে হবে বাহিনীর সদস্যদের। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরের যে গণমানুষের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, বর্তমান রূপান্তরমূলক এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি, আমাদের জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করবেন, দুর্নীতিমুক্ত থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগস্ট মাসকে কেন্দ্র করে পুলিশের বাড়তি সতর্কতার কথাও জানান তিনি। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকে এবং বোম ডিসপোজাল ইউনিট 24 আওয়ার্স আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না। সারদায় সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। ঢাকা চারপাশে চক্রাকার নৌপথে আবার ওয়াটার বাস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। সচিবালয়ে এই সংক্রান্ত বৈঠকে সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নৌ পরিবহন মন্ত্রী জানান, ঢাকা চারপাশে ১১০ কিলোমিটার নৌপথ সচল করা হবে। ওয়াটার বাস পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। রাজধানীর যানজট কমাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চহল। একটি শহরের চারপাশে নদী থাকলে আশীর্বাদ হিসেবে ধরা হয়, কিন্তু ঢাকা শহরের চারপাশের নদী অভিশাপে পরিণত হয়েছে দূষণ আর দখলে। সরকার বদল হলেই শুরু হয় এসব নদীর সম্ভাবনার কথা। কিছুদিন পর তা মিলিয়ে যায়। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বৃত্তাকার এসব নৌপথে 4 বার ওয়াটার বাস চালু করা হয়, কিন্তু সেগুলো এখন ভাঙ্গারি হিসেবে বিক্রির অপেক্ষায়। গচ্চা গেছে শত কোটি টাকার বেশি। বিএনপি সরকার আবারও নতুন করে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নিয়েছে। সদরঘাট, গাবতলী থেকে শুরু করে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জকে নৌ রুটের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়াটার বাস বলেন, সেটা অবাধে জনগণের প্রত্যাশা বা ধরেন একটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে
চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবেন, সে চলে আসলো ওই পথে। এই রুটটা মোটামুটি বেশ বান্ধব মনে হয়েছে, আপনি যদি বলেন গাবতলী থেকে শুরু করে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত। কিন্তু ওই দিক থেকে যে রুটটা আসছে সেটাতে কিছুটা অবস্ট্যাকেল আছে, মানুষের আগ্রহ কম আছে। আগে করেছিলেন BIWTC, তো সেটা বন্ধ হয়ে যায়। প্রায় আপনি যদি বলেন 57 কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় 10 বছরে। তো তারা আর কন্টিনিউ করতে পারছিল না। এবার কিছু বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান, কিছুটা ইসের জন্য, পর্যটকদের জন্য, আর কিছুটা যাত্রীদের জন্য। নৌ পরিবহন মন্ত্রী স্বীকার করেন, বৃত্তাকার নৌপথ সচল করতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধান করে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা রাখার পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য, কিন্তু যে চ্যালেঞ্জগুলি আছে সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে যাওয়া হচ্ছে নদীতে, সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ঢাকার চারপাশে নৌপথ চালু হলে রাজধানীর সড়কের উপর চাপ কমবে বলে মনে করছেন প্রশাসকরা। মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে ইচ্ছা পোষণ করছেন এবং ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। জ্বালানি সংকট কাটাতে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকালে রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিকেন্দ্রায়িত নবায়নযোগ্য জ্বালানি শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। এ সময় দেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সরকারের কর অব্যাহতির ঘোষণা দ্রুত বাস্তবায়নের কথা জানান এই খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। নবায়নযোগ্য জ্বালানি যদি ব্যবহার বেশি মাত্রায় হয়, তাহলে যেমন আমাদের আমদানি খাতে সাশ্রয় হবে, আমাদের স্বাবলম্বীও হব, আমরা আমাদের নির্ভরতার সংস্কৃতির থেকে আমরা মুক্ত হব। চিন্তা করেন যে আমরা এখন অনিশ্চয়তার পৃথিবীতে বাস করছি। 3 মাস পর আবারও বাড়ল এলপিজির দাম। 70 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1098 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। BERCর পক্ষ থেকে দেওয়া হয় এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়। এতে বলা হয়েছে এই দাম আজ থেকে কার্যকর হবে। চট্টগ্রামে দায়ের হওয়া হত্যা ও অস্ত্র আইনের 2 পৃথক মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে 10 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারিক আজিজ জানান, ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য 2টি মামলায় 7 দিন করে মোট 14 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, পাহাড়তলী এলাকায় সংঘটিত বহুল আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিঠু ওরফে ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। ওই তথ্যের ভিত্তিতে গত 29 জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে 2005 সালের 16 এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ 22 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে 2016 সালের 15 জুন হাইকোর্ট 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে খালাস দেন। 2004 সালের 7 মে টঙ্গীর নোয়াগাঁও MA মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসীরা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় 17 জনের নাম উল্লেখ করে মামলা করেন।
জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে যুক্তি তর্ক উপস্থাপনের জন্য আগামী 4 আগস্ট দিন রেখেছেন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ওবায়দুল কাদের সহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইমরান। বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। দুই দেশের সহযোগিতা জনগণের কল্যাণ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও ডায়াবেটিক্স সমিতির আয়োজনে বাংলাদেশ নেপালের যৌথ উদ্যোগে ফ্রি আই ক্যাম্প 2026-এর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। এই ধরনের চক্ষু শিবিরের মাধ্যমে তারা উপকৃত হবেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশের নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, NNGS এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর চেত রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আমাদের যে স্বাস্থ্য সেবার জন্য আমাদের যে হাসপাতাল আছে 250 বেডের ছিল, সেটাকে ইতিমধ্যে 600 বেডে রূপান্তর করা হয়েছে। এটা আপনার কাজ শুরু করে আমরা একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হবে এবং কয়েক বছরের মধ্যেই আপনার মেডিকেল কলেজটি পাকা হয়ে যাবে। ছেলেমেয়েরা সবাই সেই মেডিকেল কলেজ তারা পড়াশোনা করতে পারবে। আমরা চেষ্টা করছি কাজগুলো যত দ্রুত করা যায় স্বাস্থ্য সেবার ক্ষেত্রে। রাজধানীর উত্তরখানের STS এলাকায় দায়িত্ব পালনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। ঘটনার পরপরই এলাকা পরিদর্শনে যান DNCC প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। এ সময় তাদের উপরেও হামলা চালায় এলাকাবাসী। পরে ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন DNCC কর্তৃপক্ষ। মারছে, উষ্টাইছে, লাইটাইছে, আরেকটা পারবিন, 2টা বুকো লাত্তি মারছে। কেউ হাতে আম দাও, কেউ হাতে রড, কেউ হাতে ওই গুলি। প্রশাসক মহোদয়ের সিদ্ধান্তে ওনারা একজনকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর ওরা ফ্যাক্টরি থেকে আমাদের অতর্কিত হামলা করতেছে। আমাকে এখানেও দেখেন বাড়ি দিয়েছে। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিদেশি নাগরিক সহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান জানান, ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক উপজাতি নারী। পরে সেটি চীনা নাগরিকদের কাছে ভাড়া দেওয়া হয়। পুলিশ জানায়, সেখানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক পরিচালিত হয়ে আসছিল। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে 14টি ল্যাপটপ এবং প্রায় 6000 সক্রিয় মোবাইল ফোন। ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশও একই ধরনের কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে ডিবি। আপনি নতুন অফার পেতে হলে এখানে ক্লিক করুন, আরো কিছু অফার পেতে হলে এখানে ক্লিক করুন, চাকরির জন্য এখানে ক্লিক করুন, বা আপনি যে ইনকামের জন্য, অতিরিক্ত ইনকামের জন্য এখানে ক্লিক করুন। আপনি যখন ওখানে ক্লিক করবেন তখন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এরকম কিছু ছবি আসে। এই অফারগুলোর জন্য আপনাকে যে পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট গেটওয়ের জন্য এরা প্রায় 6000 সিম ব্যবহার করে। আমরা 6000 সিম অ্যাক্টিভ পেয়েছি। আপনারা কমপ্লেন করেন যে এই জুয়ার সাইট থেকে আমার টাকা নিয়ে গেছে। আমরা যদি ওখানে যাই, আমরা আসলে IMEI নাম্বারটা পাই না, যার ফলে এদেরকে ডিটেক্ট করতে পারি না। এরকম একটা প্রযুক্তি ওরা ব্যবহার করতেছে। এই চক্রকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবার অর্থ সংবাদ।
বগুড়ার যমুনা নদীতে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার দুটি অভ্যন্তরীণ নৌবন্দরের ঘোষণায় উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সরকারি গ্যাজেট প্রকাশের পর থেকেই জেলাতে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। নৌবন্দর দুটি চালু হলে ব্যবসা বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ঘটবে যুগান্তকারী পরিবর্তন, যা উত্তরাঞ্চলের অর্থনীতিতে যোগ করবে নতুন গতি। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলা হাজারো মানুষের যোগাযোগের একমাত্র পথ যমুনা নদী। সেতু বা ফেরি না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে তাদের। প্রতি বছরই নৌকা ডুবিতে প্রাণহানিও ঘটছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি দুই উপজেলায় দুটি অভ্যন্তরীণ নৌবন্দর ঘোষণায় গেজেট প্রকাশের পর যমুনা পারে মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। কারণ এই দুটি উপজেলা ভাগ্যই বদলাবে না, বরং পুরো উত্তরবঙ্গের অর্থনীতিকে ঢাকার সাথে সরাসরি যুক্ত করবে। ফসল ফলাই ঠিকই, কিন্তু আমরা সময় মতো পার করতে পারি না, এই জন্য আমাদের ফসলের দাম পাই না। তারও আমাকে অবগত করছে এলাকাবাসীর থেকে, আমরা যেন এটা থেকে আমরা সুফল পাই। নৌবন্দর দুটি চালু হলে এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি কৃষি অর্থনীতিতে গতি আসবে বলছেন ব্যবসায়ী নেতারা। এখানে নৌবন্দর হলে জাহাজ দিয়ে যখন পার হবে তখন অবশ্যই এখান থেকে ব্যবসা প্রতিষ্ঠান যারা করবে তারা লাভবান হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এলাকার লোক সবাই ব্যবসার সাথে জুড়ে থাকতে পারবে, ব্যবসায় উন্নতি করতে পারবে। শুধু স্থানীয় যোগাযোগই নয়, এই অভ্যন্তরীণ নৌবন্দরটির মাধ্যমে স্বল্প সময়ে যেমন গন্তব্যে পৌঁছানো যাবে, তেমনি কমে আসবে পণ্য পরিবহনের খরচও। নৌবন্দর হইলে আমরা বাংলাদেশের যে নৌ পরিবহন আছে, দ্যাট মিনস চিটাগাং খুলনাতে যে ইন্টারন্যাশনাল যে জাহাজগুলো চলে, এই জাহাজের সঙ্গে আমাদের কানেক্টিভিটি বাড়বে। গ্যাস আছে বা আমাদের বিদেশিদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সর্বক্ষেত্রে এখানে সুযোগ তৈরি করা যাবে। দ্রুত সময়ের মধ্যে এই বন্দরে অবকাঠামো ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে উত্তরবঙ্গে এই জনপদ অর্থনৈতিক হাবে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ঢাকা 12 আসনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, তেজগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সাবেক সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল সহ অন্যান্যরা। এ সময় সাইফুল আলম নীরব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এবারে খেলার খবর। প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারির শেষ দিনে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের সীমা আক্তার সীমু। টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে দলগত রিকার্ভ মিক্সড ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তিনি। এই ইভেন্টে সীমার সঙ্গী ছিলেন মালয়েশিয়ার মোহাম্মদ দানিশ। দুজনের দলের নাম ছিল আজালিয়া। ফাইনালে তারা 6-0 সেটে ব্লুবেল দলকে হারায়। এই ইভেন্টে ডালিয়া দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে প্রিমরোজ দল। বিশ্বকাপ ফাইনাল শেষে চরম বিশৃঙ্খলার জেরে 9 ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিয়েন্দ্রো পারদেস। স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে সহিংস আচরণের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে ফিফা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ফিফার শৃঙ্খলা বিধির আলাদা 3টি ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হতে পারেন তিনি। তবে আইনি ফাঁকফোকর কাজে লাগিয়ে শাস্তি এড়ানোর সুযোগও আছে। পারদেস যদি এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন, তবে জাতীয় দলের এই নিষেধাজ্ঞা থেকে তিনি রেহাই পাবেন। তবে ফিফা যদি সুয়ারেজের কামড় কাণ্ডের মতো কঠোর সিদ্ধান্ত নেয়, তবে ক্লাব ফুটবল থেকেও নির্বাসিত হতে পারেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দুবাইয়ে জামিনে মুক্ত বেনজিরকে দেশে এনে বিচার করা হবে, শামা ওবায়েদ। সৌদি জোটে যোগ দিলেও ইরানের পাশে আছে বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলছে দুদক। সরকারের সমালোচনা গ্রহণযোগ্য, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অপরাধ, তথ্যমন্ত্রী।
বিএনপি মজলুম ছিল, এখন জালিমে পরিণত হয়েছে। অভিযোগ জামায়াত আমিরের দেশ পরিচালনায় তারেক রহমানের ভুল পথে হাঁটছেন, মন্তব্য কর্নেল অলির। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান, আগস্টে নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ। বারবার ব্যর্থতার পরেও রাজধানী নদীগুলোকে ঘিরে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ। গাবতলী, টঙ্গী ও নারায়ণগঞ্জকে যুক্ত করার পরিকল্পনা, সফলতার আশাবাদ যোগাযোগ মন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।